যেটা বলছিলাম যে মিড টার্মের সিলেবাস অনুযায়ী আপনারা মিড টার্মের টপিকসগুলি দেখে নেবেন যেগুলি প্রিভিয়াসলি আলোচনা করা হয়েছে, যার মধ্যে ডিফারেন্ট টাইপ অফ মডেলসটা বেশি প্রায়োরিটি পাচ্ছে। কারণ আমরা শুরুতে যেগুলি দেখেছি, আপনারা যে লিস্টে দেখতে পাচ্ছেন লেফট সাইডে আপনাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়টা বেসিক্যালি কি সেইগুলি নিয়ে আলোচনা ছিল। তারপরে সফটওয়্যার প্রসেস কি, এসডিএলসি ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, এসডিএলসি যে মডেলগুলি সেই মডেলগুলি নিচে লিস্টেড করা আছে। এর মধ্যে 5টা মডেল আমরা আলোচনা করেছিলাম, যে 5টা মডেল যে 2024-এ বেশি প্রায়োরিটি পাচ্ছে এবং কোন মডেলটা আমরা কেন ইউজ করব সেইগুলিও ওখানে আছে। এর ভিতরে আপনারা দেখেন যে তারপরে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং আমাদের মনে হয় 3rd ক্লাসে ছিল, রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং একটা পার্ট। এরপরে মডেলসগুলিকে ডিসক্রাইব করা আছে। মডেলসগুলি এই পর্যন্তই আপনাদের মিডের সিলেবাস মেনলি। তো এর মধ্যে দেখেন যে বেশ কয়েকটা জি হ্যাঁ মডেল মানে বিভিন্ন টাইপ মডেলের মধ্যে প্রোটোটাইপ মডেল এখানে লিস্টেড লাস্ট ওয়ান, বাট অল দ্য মডেলস আর কি এগুলি আপনাদের ছিল। এর মধ্যে ফোকাস করবেন বেশি যেগুলিতে, সেটা হচ্ছে ইনক্রিমেন্টাল মডেল, অ্যাজাইল মডেল আর ইটারেটিভ মডেল। এই মডেল তিনটাকে একটু ভালো করে দেখেন। আচ্ছা, এরপরে আমাদের আজকের টপিক আসছে অ্যাজ পার আমাদের এখানে প্রজেক্ট ম্যানেজমেন্ট। আজকের টপিক প্রজেক্ট ম্যানেজমেন্ট। তো প্রজেক্ট কি? একটা বড় কোনো কাজকে করাটাই একটা প্রজেক্ট। সেই বড় কাজটাকে অর্গানাইজড ওয়েতে গুছিয়ে করাটাই প্রজেক্ট। ছোট কাজগুলিকে আমি সাধারণত প্রজেক্ট বলি না, ওটাকে টাস্ক বলি। তো বড় কাজ যেহেতু প্রজেক্ট, সেই প্রজেক্টটাকে করতে গেলে আমাদের কি হচ্ছে, হয়তো একটা প্রজেক্ট একটা লোক অনেক সময় ধরে করতে পারে, অথবা অনেক লোক মিলেও এটাকে পার্ট বাই পার্ট ভাগ করেও করতে পারে। তো সেই বিষয়গুলো আমাদের এখানে লাইন আছে। দেখেন যে এই প্রজেক্ট ইজ এ গ্রুপ অফ টাস্ক that need to complete to reach a clear result. প্রজেক্ট হচ্ছে একটা গ্রুপ অফ টাস্ক যেটা আপনাকে একটা ক্লিয়ার রেজাল্টে পৌঁছাতে সাহায্য করবে। and project also defines as a set of inputs and outputs which is required to achieve the goal. একটা সেট অফ ইনপুট এবং আউটপুটের সমষ্টিতে হচ্ছে আপনার যেটা একটা গোল টার্গেটে পৌঁছাতে সাহায্য করবে, সেটাকে আমরা প্রজেক্ট বলতেছি। and project can vary from a simple to difficult and can be operated by one person or 100. সিম্পল হতে পারে এটা, এবং ডিফিকাল্টও হতে পারে, যেটা আমরা হচ্ছে এনগেজ ম্যান পাওয়ারটা 1 to 100 মানে এটা বলা হচ্ছে যে 1 জন থেকে 100 জন মানে যে কোনো সংখ্যক পরিমাণ মানুষ নিয়েও এই প্রজেক্টটা হতে পারে। and projects usually describes and approved by the project manager or the team executive. প্রজেক্ট কি করছে, প্রজেক্টটা ইউজুয়ালি সাধারণভাবে ডেসক্রাইব করে এবং অ্যাপ্রুভ করে হচ্ছে প্রজেক্ট ম্যানেজার। এটাকে টিম লিডারও বলা হয় অথবা আপনার টিম এক্সিকিউটিভও বলা হয়। সেই জিনিসটাকে অ্যাপ্রুভ করে, বোঝে এবং সে তার টিম মেম্বারদের মধ্যে কাজগুলিকে বুঝিয়ে দেয়। They go beyond their expectations and objects, and it's up to the team to handle the logistic and complete the project on time. And for good project management, some teams split into the project in specific tasks so they can manage responsibility and utilize the team strength. প্রয়োজন অনুযায়ী তারা টাস্কগুলিকে ভাগ করে নেয় এবং রেসপন্সিবিলিটিগুলিকে ভাগ করে নেয় এবং সেই টোটাল জিনিসটাই ম্যানেজ করাটাই হচ্ছে প্রজেক্ট ম্যানেজারের কাজ। হোয়াট ইজ সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট? সফটওয়্যারের ক্ষেত্রে এটা হচ্ছে জেনারেল প্রজেক্ট ব্যাপারটা কি সেইটা মিন করে। বিভিন্ন রকম প্রজেক্ট হতে পারে। এখন আমরা সফটওয়্যার প্রজেক্টের কথা বলছি। আপনারা জানেন যে সফটওয়্যারের মধ্যে যে ধরনের বড় কাজগুলি করা হয়, আপনারা অনেক ধরনের কাজ করতেছেন, গ্রুপ ওয়ার্ক করেন, এইগুলিকেই আপনারা প্রজেক্ট বলতে পারেন। বাট দিস আর স্মল প্রজেক্ট। যখন আমরা কোনো লার্জ সফটওয়্যার তৈরি করি, দ্যাট ইজ দ্য লার্জ প্রজেক্ট আমরা বলতে পারি, যেটা সাধারণভাবে আপডেটও হতে পারে। আপনার একটা ভার্সন আপনি রিলিজ করলেন, আপনার মডেলসগুলির মধ্যে দেখেছেন ইটারেটিভ মডেলে আছে, অ্যাজাইল মডেলের মধ্যে আছে, যে টাস্কটা কমপ্লিট হওয়ার পরেও ওইটা আবার রিকোয়ারমেন্ট আসে, নতুন রিকোয়ারমেন্ট আসে, সেই রিকোয়ারমেন্টগুলিকে ফুলফিল করেও আমরা টাস্কটাকে আবার রিকোয়ারমেন্টসগুলিকে কমপ্লিট করে আবার টাস্কটাকে সাবমিট করি। তো এই স্টেপসগুলি আপনারা একটু দেখবেন। আর এখানে আছে যে সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্টও বলছি আমরা। সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট ইজ অ্যান আর্ট অ্যান্ড ডিসিপ্লিন অফ প্ল্যানিং অ্যান্ড সুপারভাইজিং সফটওয়্যার প্রজেক্ট। এটা একটা আর্ট যেটা কি করছে, ডিসিপ্লিন মানে শৃঙ্খলাবদ্ধ করবে কাকে, প্ল্যানিং এন্ড সুপারভাইজিং অফ দ্য সফটওয়্যার প্রোডাক্ট। and it is a sub discipline of software project management in which software project planned, implemented, monitored and controlled. বিভিন্ন ধরনের কাজ হয়। তার মানে এই টার্মসগুলো আপনারা মনে রাখবেন যে কি কি হয়। প্ল্যান করা হচ্ছে, ইমপ্লিমেন্ট করা হচ্ছে প্ল্যানটাকে,
তারপর এটাকে মনিটরিং করা হচ্ছে টাইম টু টাইম, যে টাইম অনুযায়ী কাজটা শেষ হয়েছে কিনা, এবং সেই অনুযায়ী কন্ট্রোলও করা হচ্ছে। And it is a procedure of managing, allocating the time resources to develop computer software that fulfills the requirement. In software project management, client and the developer need to know the length, period, cost of the project. তিনটা জিনিস এখানে মেইনলি আসে, length of the project, টাইম কতটুকু লাগতেছে এবং খরচ কতটুকু হচ্ছে। প্রিরিকুইজিট অফ সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট, আপনাকে সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট তিনটা জিনিস আগে মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে, এস্টিমেশন করতে হবে। সেই তিনটাই যে বলা হচ্ছিল, যেটা টাইম, কস্ট এন্ড কোয়ালিটি, আপনার কাজের কোয়ালিটি কি সেটা হবে। তো প্রজেক্ট ম্যানেজার, তারপর প্রজেক্ট ম্যানেজারের কথা বলা হচ্ছে যে হু ইজ এ প্রজেক্ট ম্যানেজার। তো প্রজেক্ট ম্যানেজার ইজ এ ক্যারেক্টার, দ্যাট মিন্স এ পারসন who has the overall responsibility of planning, design, execution, monitoring, controlling and closure of a project. মানে সবকিছুই করবে এবং লাস্টে ক্লোজারও আসবে, মানে এন্ড অফ দ্য প্রজেক্ট। And project manager represents an essential role in the achievement of the software of the project. And project manager is a character who is responsible for giving decisions both large and small projects. And project manager is used to manage the risk and minimize uncertainty. Even decisions of the project manager must directly profit their project. তার রোল কি কি? রোলগুলির মধ্যে দেখেন যে লিডারশিপ থাকতে হবে, একজন প্রজেক্ট ম্যানেজারের যে রোলগুলি প্লে করে তার লিডারশিপ থাকতে হবে। এখানে বলছি যে প্রজেক্ট ম্যানেজার মাস্ট লিড হিজ টিম and should provide them direction to make them understand what is expected from all of them. Medium team, medium হচ্ছে the project manager is the medium between his clients and his team, মানে ক্লায়েন্টের থেকে কাজ বুঝে নেবে, টিমকে কাজ বুঝিয়ে দেবে। টিম কিন্তু সরাসরি ক্লায়েন্টের সাথে বসে না, সিটিং দেয় হচ্ছে ম্যানেজমেন্টের সাথে প্রজেক্ট ম্যানেজার। And he must coordinate and transfer all the appropriate information from the client to his team and report to the senior management. And mentor হচ্ছে মেন্টরশিপ, এটা থাকতে হবে, কারণ তার টিম মেম্বারকে সে যদি প্রপার মেন্টরিং না করতে পারে তাহলে একজন সাকসেসফুল প্রজেক্ট ম্যানেজার বলা যায় না। সেক্ষেত্রে আমরা এখানে বলছি যে হি শুড বি দেয়ার টু guide his team at each step and make sure that the team has an attachment. He provides a recommendation to his team and points them to the right direction. রেসপন্সিবিলিটি গুলির মধ্যে যে প্রজেক্ট ম্যানেজার রেসপন্সিবিলিটি কি কি আসে, তার তো মেন এই তিনটা ক্যাপাবিলিটি থাকতে হবে, যে মেন্টরশিপ থাকতে হবে, বা তার হচ্ছে মিডিয়াম থাকতে হবে যে দুইটার মধ্যে কমিউনিকেট করছে, এবং তাকে লিডারশিপ কোয়ালিটি থাকতে হবে। রেসপন্সিবিলিটির মধ্যে যে ম্যানেজিং রিস্ক অ্যান্ড ইস্যুস, ক্রিয়েট দ্য প্রজেক্ট টিম অ্যান্ড অ্যাসাইন টাস্ক টু সেভারাল টিম মেম্বার্স, অ্যাক্টিভিটি প্ল্যানিং অ্যান্ড সিকোয়েন্সিং, monitoring and reporting progress, এবং modifies the project plan to deal with the situation. Activities গুলি কি কি? আমরা activities এর মধ্যে আছে, দেখেন যে এইটা একটু লেন্দি। সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসিস্ট অফ মেনি অ্যাক্টিভিটিস, অনেক কাজ আছে এই অ্যাক্টিভিটিস এর মধ্যে। দ্যাট ইনক্লুডস দ্য প্ল্যানিং অফ দ্য প্রজেক্ট, ডিসাইডিং দ্য স্কোপ অফ দ্য প্রোডাক্ট, এস্টিমেশন অফ কস্ট অ্যান্ড ডিফারেন্ট টার্মস, এবং শিডিউলিং দ্য টাস্ক। তো এখানে লিস্টেড করা হয়েছে 8টা পয়েন্টে, এই 8টা পয়েন্টের প্রত্যেকটা ডেসক্রিপশন আছে এটার নিচে। প্রজেক্ট প্ল্যানিং এন্ড ট্র্যাকিং, ডেসক্রিপশন খুব বেশি লেন্দি করা নাই, বাট ছোট ছোট করে হলেও 8টা পয়েন্টের এখানে 8টা অ্যাক্টিভিটিসের ডেসক্রিপশন দেওয়া আছে। তো 8টা পয়েন্ট আমরা এখান থেকে লিস্ট না রিডিং দিয়ে আমরা হচ্ছে একবারে এখান থেকে দেখি যে 8টা পয়েন্টের সাথে আমরা কি বলছি। ফার্স্ট হচ্ছে ডিসকাস দ্য অ্যাক্টিভিটিস। প্রজেক্ট প্ল্যানিং এ প্রজেক্টটাকে তো প্ল্যান করতে হবে, তো সেই সেন্সে এখানে আসছে যে ইট ইজ আ সেট অফ multiple process, or we can say that it is a task that performed before the construction of the product start. মানে প্রজেক্টটা শুরুতে আপনারা কিভাবে করবেন, কোথা থেকে শুরু করবেন, কি করবেন, মানে রিকোয়ারমেন্টগুলিকে গ্যাদার করা হয়েছে, সেটাকে নিয়ে প্ল্যানিং করতে হবে। প্ল্যানিং এর পরে আমরা রিকোয়ারমেন্টগুলিকে অ্যানালাইসিস করব, দেন আমরা কোডিং এ যাব। তো কোডিং এ যাওয়ার আগেও আরো কাজ আছে, যে আমি টিম মেম্বারের মধ্যে কাজগুলিকে ডিস্ট্রিবিউট করতে হবে। স্কোপ ম্যানেজমেন্ট, it describes the scope of the project. Scope management is important because it is clearly defines what would do and what would not, মানে কি করতে হবে এবং কি করতে হবে না সেটাকে এখানে ক্লিয়ারলি ডিফাইন করা হচ্ছে। এবং স্কোপ ম্যানেজমেন্ট ক্রিয়েট দ্য প্রজেক্ট to contain restricted and quantitative tasks which may merely be documented and successively avoid the price and time
ওভাররান। আপনারাও যে এরপরে প্রজেক্ট ম্যানেজমেন্ট বিভিন্ন রকম টুলস আছে, ওই টুলসগুলি অ্যাকচুয়ালি হেল্প করে আমাদের প্রজেক্টটাকে প্রোগ্রেসটাকে গাইড করার জন্য। তো টুলসের মধ্যে যে আপনারা গ্যান্ট চার্টের নাম তো শুনেছেন, বাট আপনারা যদি কিছু ফ্রি প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস সার্চ করেন তাহলে বেশ কিছু ফ্রি টুল, মানে ম্যাক্সিমাম টুলসগুলি পেমেন্ট $7 $10 করে মান্থলি সাবস্ক্রিপশন করা লাগে, সেইগুলোর ভিতরে অনেক কিছু ফ্যাসিলিটেট, অনেক ফ্রেমওয়ার্ক ইনক্লুড করা থাকে। বাট ফ্রিগুলির মধ্যে অত কিছু না থাকলেও আমরা একটা ম্যানুয়ালিও করতে পারি। গ্যান্ট চার্ট আপনি দেখবেন এক্সেলের মধ্যেও আছে। এক্সেলের মধ্যে আপনি ওই যে টেমপ্লেটে যাবেন, নিউতে যে টেমপ্লেটে গেলে দেখবেন ওখানে গ্যান্ট চার্ট আছে। গ্যান্ট চার্টে যদি ক্লিক করি তাহলে গ্যান্ট চার্টের একটা টেমপ্লেট আসে। ওই টেমপ্লেটে আমরা যদি আমাদের ওই স্টেপস অনুযায়ী আমার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করার জন্য কতদিন লাগবে, প্ল্যানিং এ কতদিন লাগবে, কোডিং এ এবং এটসেট্রাতে কোনটায় কতদিন লাগবে, ওইখানে আমরা সেট করে দিলে ওইটা বার আকারে চলে আসে। এবং আমার যদি ওইটাকে চেঞ্জ হয় যে কোনো কারণে, যদি আমার টাইম ফ্রেমটা কম বেশি হয় এবং প্যারালালি যদি একাধিক স্টেপস একসাথে চলে, তাহলে সেইগুলিকে ওইখান থেকে মনিটর করা যায় যে আমার এই স্টেপের সাথে এই স্টেপটা রানিং এবং এই স্টেপটা ডিউরেশন কতটুকু, এবং আমরা যদি টাইম পিরিয়ডের মধ্যে কাজটা শেষ না হয় সেক্ষেত্রে ওইগুলোকে আবার কাস্টমাইজ করতেই পারি। তারপরে হচ্ছে যে এস্টিমেশন ম্যানেজমেন্ট, ইট ইজ নট অনলি অ্যাবাউট দ্য কস্ট এস্টিমেশন বিকজ ওয়েদার উই স্টার্ট দ্য ডেভেলপ সফটওয়্যার, বাট উই অলসো ফিগার আউট দ্য সাইজ। সফটওয়্যার সাইজটা মেনশন করা হয় লাইন অফ কোড দিয়ে, এবং লাইন অফ কোডকে সংক্ষেপে এলওসি বলা হয়, যেটা সাধারণভাবে সিঙ্গেল লাইনে ধরা হয় না, 1000 লাইন অফ কোড হিসাবে ধরা হয়, যেটাকে আমরা কে এলওসি বলি। কে তে তো 1000, হ্যাঁ 1k ইজ 1000, তো সেটাকে কে এলওসি হিসাবে আপনারা যখন ওই কস্ট অ্যানালাইসিস বের করবেন যে আমার এই প্রোডাক্টটা একটা এস্টিমেটেড কস্ট কেমন হতে পারে, একটা প্রপোজড কস্ট কেমন হতে পারে, তখন দেখবেন যে এই এস্টিমেশনের মধ্যে যে লাইন অফ কোডের কথা বলা হচ্ছে ওখানে আমরা 1000 লাইন অফ কোডের জন্য আমি যদি প্রাইস ধরি সাপোজ 1000 টাকা, তাহলে আমার কোড হচ্ছে 3500 লাইন হবে, তাহলে ওইটার কস্ট কত আসছে ওই অংশটুকু ওইভাবে বের করা যায়। সাথে আরো অনেক কিছু প্যারামিটার আছে, সেগুলিকেও প্লাস মাইনাস করতে হয়। ডিপেন্ডস অন হচ্ছে যে আপনার কি ধরনের ম্যান পাওয়ার লাগবে। এখন যদি হাই এন্ডের কোনো কাজ হয় তাহলে সেটার জন্য যে ম্যান পাওয়ারের চার্জ, যেমন হাই এন্ডের জন্য পার লাইন অফ কোডে দেখা যাচ্ছে যে $20-30 পর্যন্ত আছে প্রত্যেক লাইনে। তো 1000 লাইনে $20,000 to $30,000 প্রতি লাইন কোডে $20-30 আছে। আপনারা এসে দেখবেন যে পার লাইনে ওই একটা লাইনকে সঠিকভাবে, এবার আপনি অনেক লাইন লিখলেন, অনেক লাইনের মধ্যে থেকে না ওই রকম লাইন দিলে তো হবে না, ওটা তো প্রজেক্ট ম্যানেজারের কাজ যে অ্যাপ্রোপ্রিয়েট লাইনগুলি থাকবে। এখন একটা কোড, আপনারা তো অনেক কোড করেন, কোডের সব লাইন কি সবসময় খাটে? অনেক লাইনকে মুছে ফেলা লাগে, অনেক লাইনকে আবার সুন্দর করে লেখা হয়, এবং এক্সপার্ট কাজ যখন করা হয় এইগুলি আসলে গুগলে সার্চ দিলে খুব ভালো মতো পেয়ে যাবেন যে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের স্যালারি কেমন, বা পার লাইন অফ কোড তার কেমন, অ্যাভারেজ তার রেট কেমন, এটা হচ্ছে ওইখানে। বাট এই যে বললাম যে আপনি যেহেতু হাই এন্ডের কথা বললেন, হাই এন্ডে এরকম আসে, বাট আমরা হাই এন্ডে মানে হচ্ছে মনে করেন যে একদম লেটেস্ট কোনো টেকনোলজি নিয়ে কাজ করতে হচ্ছে, অথবা যেরকম যে নতুন যে ফ্রেমওয়ার্কগুলি আসছে সেই ফ্রেমওয়ার্কগুলি দিয়ে আপনি এমন কিছু কাজ করতেছেন যেটা ইউনিক, যে এই ধরনের সিমিলার কাজের আগে নেই, তাহলে ওই টাইপের কাজগুলির ডিমান্ড সবসময় বেশি থাকবে, নতুন প্রোডাক্টের ডিমান্ড যেহেতু থাকে। এবং লাইন অফ কোড আপনারা ওই যে বললাম যে হাবিজাবি লাইন লিখে আপনি আননেসেসারি লাইন বাড়ালে তো হবে না, অ্যাকচুয়াল লাইন কতগুলি, কোডিং এর জন্য অ্যাকচুয়াল লাইন কতগুলি, সেই লাইনগুলিকেই আসলে কাউন্ট করা হয়ে থাকে আর কি। তো দেখেন যে if we talk about the size, the line of code depends upon the user or the software requirement, and if we talk about the effort, we should know about the size of the software, because based on the size we can quickly estimate how big team required to produce this software. সফটওয়্যারের কি পরিমাণ ফাংশন তার থাকছে, কি পরিমাণ মডিউলস নিয়ে কাজ করা লাগছে, বা কতগুলি কাজ সে করছে এই সফটওয়্যারটা, প্রত্যেকটা তো আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ডে কোড থাকে। তো সেটার উপরে বেস করে প্রজেক্ট ম্যানেজার ডিসাইড করতে পারে যে আমার কাজটা আসলে এত বড়, কারণ তার কাজই তো এটা, সেইগুলিকে নিয়ে করতে করতে সে অভ্যস্ত যে আসলে আমার এই টাইপের একটা সফটওয়্যার, তাহলে সে মোটামুটি একটা ধারণা থেকে বলতে পারে যে আনুমানিক এত লাইন অফ কোড লাগতে পারে এই ধরনের কাজে। And if we talk about the time, দেখেন যে তিনটা জিনিস বলা আছে, তো সাইজ, এফোর্ট এন্ড, চারটা জিনিস, সাইজ, এফোর্ট, টাইম এবং কস্ট। চারটা জিনিসের মধ্যে থার্ডে হচ্ছে টাইম, যে when we talk about the time, when size and efforts are estimated, সাইজ এবং এফোর্টটা আপনি যখন এস্টিমেট করে ফেলেছেন,
তারপরে আসছে টাইম, দ্য টাইম রিকোয়ার্ড টু ডেভেলপ দ্য সফটওয়্যার ক্যান ইজিলি ডিটারমাইন, যে আমার এই টাইপের কতটুকু এফোর্ট লাগবে আর সফটওয়্যার সাইজটা কি, এই দুটো যদি আমার কাছে জানা থাকে তাহলে আমি কি পরিমাণ সময় লাগবে এটা একটা ধারণা করতেই পারি। সেই ধারণা থেকে সময় কম বেশি হতেই পারে, বাট একটা আইডিয়া করা যাচ্ছে। And last, when we talk about the cost, it includes all the elements such as cost। যখন আপনি আসছেন বের করতে তখন এই সব কিছুকে বিবেচনা করতে হচ্ছে। সবকিছু বলতে আসছে কি কি, সাইজ অফ দ্য সফটওয়্যার, কোয়ালিটি অফ দ্য সফটওয়্যার, নিডেড হার্ডওয়্যার, কি কি টাইপের হার্ডওয়্যার লাগছে আপনার। এবার দেখেন যে শুধু সফটওয়্যার বেস কাজের সাথে আপনি যদি ওটার সাথে বিভিন্ন সেন্সর, বিভিন্ন টাইপের হার্ডওয়্যারকে ইনক্লুড করে কাজ করেন, সেই হার্ডওয়্যারগুলিকে নিয়ে কাজ করার জন্য কিন্তু আলাদা টাইপ অফ হচ্ছে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয়, লো লেভেল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয়। সেক্ষেত্রে ওইগুলি ডিমান্ড অনুযায়ী ওইটার প্রাইসটা আপনার সেট হয় আর কি। মনে করেন যে একটা ডিভাইস আপনি তৈরি করেছেন, সেই ডিভাইসটা একটা সুন্দর ইউজার ইন্টারফেস দরকার এবং ডিভাইসটা যেন মাল্টিপল টাইপ হচ্ছে হার্ডওয়্যারে, মানে মাল্টিপল টাইপ অপারেটিং সিস্টেমে এবং মাল্টিপল টাইপ ডিভাইসে স্মুথলি কাজ করে, সেটার জন্য একটা ড্রাইভার সফটওয়্যার তৈরি করতে হয়। তো ড্রাইভার সফটওয়্যারগুলি বেসিক্যালি কি, ড্রাইভার সফটওয়্যারগুলি হচ্ছে আপনার কোডটাকে হার্ডওয়্যারের সাথে হচ্ছে কানেক্টেড করবে, মানে আপনার হার্ডওয়্যারটাকে স্মুথলি যেন কাজ করতে পারেন এবং হার্ডওয়্যারের ফুল ফাংশনালিটি আপনি পান, তার জন্য একটা সুন্দর ইন্টারফেসও তৈরি করে দেওয়া হয়। তো সেক্ষেত্রে ওইগুলির ডিমান্ড একটু বেড়ে যায়। তারপরে কমিউনিকেশন আছে, ট্রেনিং ইনক্লুড থাকে। অনেক সময় দেখা যাচ্ছে আপনি একটা সফটওয়্যার তৈরি করার পরে টার্মস এন্ড কন্ডিশনসে থাকে যে এসআরএস ডকুমেন্টের মধ্যে থাকে যে আপনাকে সফটওয়্যারটা টিমকে ট্রেনিং দিতে হবে। টিম কারা? টিম হচ্ছে মনে করেন আপনি আমার কোম্পানির জন্য সফটওয়্যার বানিয়েছেন, তাহলে আমার কোম্পানির সব লোককে আপনারাই ট্রেনিং দিয়ে যাবেন। তো এটা প্রজেক্ট ম্যানেজারের কাজ না, বাট প্রজেক্টের ওখান থেকে আলাদা লোক থাকে যে ওভারঅল প্রজেক্টটা সম্পর্কে জানে, যার টেকনিক্যাল নলেজ কিভাবে সফটওয়্যারটা তৈরি হলো এটা না জানলেও সফটওয়্যারটা কি কাজ করে, কিভাবে কাজ করে, এইগুলি সম্পর্কে তার ক্লিয়ার কনসেপ্ট থাকে। সে তখন হচ্ছে ট্রেনিং দেয়। তো এই ট্রেনিংটা মাল্টিপল সেশনেও হতে পারে এবং টাইম টু টাইম দেখা যাচ্ছে যে আমার এমপ্লয়ি কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে, তো নতুন এমপ্লয়ি যারা আসছে তাদেরকেও আবার ট্রেন্ড আপ করা লাগে। এইসব ট্রেনিং এর জন্য ওই সফটওয়্যার টিমকেই হায়ার করা হয় যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট করেছে। তো সেক্ষেত্রে ওই কস্টিংটাকেও ধরে নেওয়া হয়। ইভেন মেইনটেনেন্স যদি করা লাগে, যে মেইনটেনেন্সে আপনার দুই রকম হয়, পার কল মেইনটেনেন্স হয় অথবা পার মান্থ মেইনটেনেন্স হয়। যেমন সফটওয়্যারে পার মান্থে এত টাকা আপনার মেইনটেনেন্স চার্জ। অথবা যদি আমরা চিন্তা করি যে না আমার তো খুব বেশি এরকম লাগছে না, আমার যখন বেশি জরুরি হয় বা দুই তিনটা সমস্যা একসাথে হয় তখন আমি একটা কল দেবো, কল দিয়ে প্রবলেমগুলিকে সলভ করবো। এটাকে বলা হচ্ছে পার কলে আপনার। সেই পার কলেও আপনার একটা রেট ফিক্স থাকে যে আপনি আমাকে পার কলে দিবেন 1000, অথবা যদি মান্থলি করি দেখেন মান্থলি দিবেন 3000। এরকম মানে ফর এক্সাম্পল আমি অ্যামাউন্টটা বলছি, বাট সাধারণতভাবে বেসিক্যালি এরকমই হয় যে জেনারেল টাইপ সফটওয়্যার মান্থলি এরকম 3000 টাকা নেয়, কোনো কোনো জায়গায় আর কম বেশিও নেয়। আর কলে এরকম পার কলে আপনাকে কলে যদি সলভ করে দেওয়া যায় সলভ করে দিবে, যদি কলে সলভ না করা যায় তাহলে টিম আসবে, সেক্ষেত্রে কিছু এক্সট্রা দেওয়া লাগে, বাট পার কলের চার্জ উইথ কনভেন্স এতটুকু এফোর্ট করলেই হয়। এরপর হচ্ছে অ্যাডিশনাল সফটওয়্যার এন্ড টুলস। যদি কোনো অ্যাডিশনাল ওই আপনার সফটওয়্যারটাকে স্মুথলি রান করার জন্য অ্যাডিশনাল কোনো সফটওয়্যার এবং টুলস লাগে, সেইটা তো আমাকে পারচেজ করতে হচ্ছে। তো সেই পারচেজ ভ্যালুটা এর মধ্যে আসছে। এবং স্কিলড ম্যান পাওয়ার, এমন কি পরিমাণ স্কিল ম্যান পাওয়ার লাগছে। আমি একটা প্রজেক্ট দিলাম যেটা পিএইচপি তে করা যাচ্ছে, বা এখন কমনলি পাইথন অনেকেই পারে, তো এইগুলোতে করা যাচ্ছে। তো পাইথনেরও কিন্তু অনেক স্টেপ আছে। তো স্কিলড মানে হচ্ছে কতটুকু অভিজ্ঞ আপনি লোক আপনার প্রোগ্রামার লাগবে, কতজন সিনিয়র প্রোগ্রামার লাগবে, সেইগুলির উপরে বিবেচনা করে এই হচ্ছে কস্টিংটা ডিপেন্ড করে আর কি। তাহলে কস্টিং যে ইস্যুগুলির উপরে ডিপেন্ড করে সেটা হচ্ছে এই যে লিস্ট, এই লিস্টের সবগুলিকে মাথায় রেখে কস্টিংটাকে বের করা হয়ে থাকে। এরপরে আছে হচ্ছে শিডিউলিং ম্যানেজমেন্ট। শিডিউলিং ম্যানেজমেন্ট ইজ দ্য সফটওয়্যার রেফার্স টু অল দ্য অ্যাক্টিভিটিস টু কমপ্লিট ইন দ্য স্পেসিফাইড অর্ডার and within the time slotted for each activity. Project manager define multiple tasks and arrange them keeping various factors in mind. সবকিছু মিলে এই শিডিউলিংটাকে করে থাকে আর কি। ফর শিডিউলিং ইট ইজ কম্পালসারি। শিডিউলিং এর জন্য কি কি বিষয়টা কম্পালসারি থাকে দেখেন যে ফাইন্ড আউট মাল্টিপল টাস্ক এন্ড কোরিলেট দেম। মাল্টিপল টাস্ক কি কি সেইগুলিকে ফাইন্ড আউট করতে হবে এবং সেইগুলিকে রিলেটেড করতে হবে, কোরিলেট করতে হবে তাদেরকে। ডিভাইড টাইম ইনটু ইউনিটস, টাইমটাকে ইউনিটে ভাগ করে নিব আমরা। And assign the respective number of work unit for every job. Work unit মানে হচ্ছে কাজের কর্ম ঘন্টা। মনে করেন যে 3 ঘন্টা মিলে আমার একটা ওয়ার্ক ইউনিট হলো, যে আমার কত ইউনিট কাজ লাগবে, আমার এক ইউনিটের দাম 5000 টাকা।
এবার 1 ইউনিট মানে আমার কোম্পানিতে আমি ধরে রাখছি যে 1 ইউনিট মানে আমার হচ্ছে একজন স্কিল ম্যান পাওয়ার যদি নিই তার 1 ঘন্টা লাগবে, আর একজন যদি নরমাল প্রোগ্রামার নিই তার 3 ঘন্টা লাগবে। ঠিক আছে, হ্যাঁ এরকম ভাবে এস্টিমেট করে ওইটা থেকে আমরা এই যে ওয়ার্ক ইউনিটটাকে বের করি। ওয়ার্ক ইউনিট মানে পার ইউনিটে কতটুকু ওয়ার্ক আমার হচ্ছে, প্রত্যেকটা আলাদা ফর এভরি জব, প্রত্যেকটা জবের জন্য, এবং ক্যালকুলেট দ্য টোটাল টাইম ফ্রম স্টার্ট টু ফিনিশ, শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল টাইমটাকে আপনি হিসাব করবে এন্ড ব্রেক ডাউন দ্য প্রজেক্ট ইনটু মডিউল, প্রজেক্টটাকে মডিউলে বা পার্টে পার্টে ভাগ করে সেইটাকে নিয়ে আপনার সবকিছু মিলে শিডিউলিং করবে। মানে দিস ইজ দ্য শিডিউল, আপনি কাজের শিডিউলটাকে কিভাবে ম্যানেজ করছেন। প্রজেক্ট ম্যানেজারের কাজ তো অনেক, হ্যাঁ সে কোডিং সে করছে না, কিন্তু সে যা করতেছে তার মাথায় যত চিন্তা, ঠিক আছে, সবার সবকিছু, কেউ যদি কোনো কাজে ফেল করে তাকে গাইড করা দিয়ে, এবং তাকে যে কাজটা আপনি একটা কাজ করতে পারলেন না, তাহলে তো আপনি বলতে পারেন না ভাই আপনি কালকে থেকে আসেন না। ঠিক আছে, আপনাকে কি করতে হবে, আপনাকে অন্য কোনো এক্সপার্টকে দিয়ে ওই অংশটুকুকে ট্রেন্ড আপ করা হবে, অথবা আপনাকে একবার বসায় গাইড করে দেওয়া হলো, নেক্সট টাইমে আপনি করতে পারবেন। এরপর আছে প্রজেক্টের রিসোর্স ম্যানেজমেন্ট, 8টা পার্ট ছিল তো, 5 নম্বর এটা। প্রজেক্টের যে প্রথমে যে লিস্টেড ছিল 8 রকম ম্যানেজমেন্ট, প্রজেক্টের রিসোর্স ম্যানেজমেন্ট করবেন যেখানে, সেখানে বলছে ইন সফটওয়্যার ডেভেলপমেন্ট অল দ্য এলিমেন্টস আর রেফার্ড টু অ্যাজ রিসোর্স, যত এলিমেন্ট আছে সবগুলিকে রিসোর্স ফর দ্য প্রজেক্ট ধরবো, এন্ড ইট ক্যান বি হিউম্যান রিসোর্স, প্রোডাক্টিভ টুল এন্ড লাইব্রেরিজ, সবকিছুকেই আমরা একটা রিসোর্স আকারে ধরে নিব। রিসোর্স ম্যানেজমেন্ট ইনক্লুডস কি কি আসছে, ক্রিয়েট এ প্রজেক্ট টিম এন্ড অ্যাসাইন রেসপন্সিবিলিটিস টু এভরি টিম মেম্বার। ঠিক আছে, একটা প্রজেক্ট টিম তৈরি করব, আমার যত এমপ্লয়ি আছে সবাইকে তো একটা প্রজেক্টে ইনক্লুড নাও করতে পারি আমি, আবার মাল্টিপল পিপলকে মাল্টিপল প্রজেক্টে ইনক্লুড করতে পারি। তো আপনার একটা প্রজেক্ট টিম তৈরি করবেন এবং অ্যাসাইন করব রেসপন্সিবিলিটি যে কাকে কোনটা দেওয়া হবে টু ইচ মেম্বার, প্রত্যেকটা মেম্বারের জন্য আলাদা আলাদা কাজ আমরা তাকে বুঝিয়ে দেবো যে এই কাজটুকু আপনার, এই কাজটুকু আপনি করবেন, এবং টাইম ফ্রেমটাও বলে দেওয়া হয় যে এই টাইম ফ্রেমের মধ্যে করবেন। টার্গেট আর কি, অ্যাকচুয়ালি সব জায়গায় টার্গেট থাকে, বুঝছেন, মানে যে আমরা মনে করি যে শুধু সেলসের টার্গেট থাকে, যত দ্রুত একটা প্রজেক্ট করা যাবে তত দ্রুত আমি আরেকটা প্রজেক্টে হাত দিতে পারবো। এখন ধরেন আপনি আমার এখানে স্যালারি বেসড একজন এমপ্লয়ি সফটওয়্যার ডেভেলপার, তো আপনি যদি সারা মাস ধরে 10 টাকার পরিমাণ কাজ করেন, তাহলে আপনাকে আমি বেতন দিই 30,000 টাকা, তাহলে আমার কি প্রফিট হবে? আপনাকে দিয়ে অ্যাটলিস্ট আমি 60,000 টাকার কাজ যদি না করাতে পারি, তাহলে তো আমি আপনাকে 30,000 টাকা বেতন দিব না। তাহলে আপনাকে দিয়ে যখন আমি কাজ করাবো, আমার একটা আছে যে হ্যাঁ ওকে দিয়ে এতটুকু কাজ আমার করে নিতে হবে, সেই কাজটুকু যদি, তার মানে আপনাকে বলা হলো যে এই পার্টটুকু আপনি করেন, আপনাকে টাইম দেওয়া হলো 7 দিন। তো আপনাকে 7 দিনে যখন আপনি সাধারণভাবে হয়ে যায়, ইন কেস যদি কোনো কারণ না হয়, কোনো কমপ্লেক্সিটি আসে, ইন দ্যাট কেস প্রজেক্ট ম্যানেজার উইল হেল্প, কারণ সে তো প্রতিদিন গাইড করছে আপনাকে, রেগুলার গাইড করছে, বাট ইন কেস তারপরেও যদি কোনো কারণে শেষ না হয়, সেটাকে টাইম যদি 1 দিন এক্সটেন্ড করা হয় বা 2 দিন এক্সটেন্ড করা হয়, দ্যাট ইজ ম্যানেজেবল। বাট এর চেয়ে বেশি ম্যানেজ হলে তখন দেখা যাচ্ছে যে অন্য কোনো রকম কথা শোনা লাগতে পারে। তারপর আছে ডেভেলপিং এ রিসোর্স প্ল্যান is derived from the project plan. Developing resources যে প্ল্যান, সেটাকে ডেরাইভ করছে প্রজেক্ট প্ল্যান থেকে, এবং অ্যাডজাস্টমেন্ট অফ দ্য রিসোর্সেস, টোটাল যে রিসোর্সগুলি থাকে সেইগুলিকে অ্যাডজাস্ট করে আমার রিসোর্স ম্যানেজমেন্টের এই কাজটা করে। প্রতিটা পয়েন্টে যদি আরো ডিটেল আলোচনায় যান, তাহলে এই প্রতিটা পয়েন্টের আরো অনেক বর্ণনা আছে, বাট আমরা এত বর্ণনায় যাচ্ছি না। প্রজেক্টের রিস্ক ম্যানেজমেন্টের মধ্যে আসছে যে রিস্ক ম্যানেজমেন্ট কনসিস্ট অফ অল অ্যাক্টিভিটিস লাইক আইডেন্টিফিকেশন, analyzing and preparing the plan for a predictable and unpredictable risk of the project. প্রজেক্ট অনেক রকম রিস্ক হতে পারে, আপনাকে টাস্ক দেওয়া হলো, বাট ওই টাস্কটা আসলে ওইভাবে সলভ করা যাচ্ছে না, কোডিং থেকে আপনি প্রপার রেজাল্ট আসছেই না, দেখা যাচ্ছে যে আপনারা যখন ওটাকে টেস্টিং করবেন, টেস্টিং করার সময় 9 বার সঠিক রেজাল্ট আসছে, একবার আসছে না, তার মানে তো ওইটা সাকসেসফুলি হলো না, আমাকে 10 বারই সঠিক রেজাল্ট আসতে হবে, তাই না? আপনি একটা ক্যালকুলেটর প্রোগ্রাম তৈরি করলেন, দেখা যাচ্ছে যে আপনি নরমাল যোগ বিয়োগ গুণ ভাগ করছেন, ঠিক মতো আসছে, বাট যখন আপনি মাল্টিপল অপারেটর ইউজ করছেন, যে যোগের সাথে গুণ ভাগ এগুলি অপারেটর ইউজ, তখনই দেখা যাচ্ছে ভুল রেজাল্ট দিচ্ছে। তাহলে এরকম ক্ষেত্রে তো হলো না, তার মানে আমাকে কোডিংকে আরো মডিফাই করতে হবে, আপগ্রেড করতে হবে এই বিষয়গুলিকে। তো বিভিন্ন রকম রিস্ক থাকে, যেটা প্রেডিক্টেবল রিস্কও থাকে, আনপ্রেডিক্টেবল রিস্কও থাকে। তো এই রিস্কগুলিকে নিয়ে ম্যানেজ করে করতে হয়। সেভারাল পয়েন্টস শো দ্য রিস্ক অফ দ্য প্রজেক্ট
কি রকম রিস্ক হতে পারে, যেমন মনে করেন দ্য এক্সপেরিয়েন্স টিম লিভ দ্য প্রজেক্ট অ্যান্ড নিউ টিম জয়েন, মনে করেন এক্সপেরিয়েন্স টিম কোনো কারণে চাকরি ছেড়ে চলে গেল, নতুন টিম জয়েন করলো, তাহলে তো ওই প্রজেক্ট ম্যানেজার তো ধরেন ওই টিমকে আবার ট্রেন্ড আপ করে গুছায় নিয়ে প্রজেক্ট বুঝিয়ে মাঝখানে অনেকটা টাইম চলে যাবে, এবং একটা লোক চলে গেলে আরেকজন এক্সপার্ট লোক তো চাইলেই পরের দিন পাওয়া যায় না, বা একটা টিম ধরেই সাধারণত প্রজেক্ট টিমে কি হয় যে একবার 4-5 জন ধরে গ্রুপ ধরে চলে যায়, ওই টিমটাই আরেক জায়গায় কাজ করে, আমাকে নতুন একটা টিম নিতে হবে, নতুন একটা টিমও পাওয়াটাও তো মুশকিল, কারণ আপনাকে সেই ক্ষেত্রে কষ্ট বেড়ে যায়, অনেক সময় দেখা যাচ্ছে যে আমার ইমিডিয়েট দরকার, আমার একটা বড় প্রজেক্ট চলছে, তো আমাকে প্রয়োজনের খাতিরে সেক্ষেত্রে দেখা যাচ্ছে বেশি বেতন দিয়েও লোক নেওয়া লাগতে পারে। চেঞ্জ ইন রিকোয়ারমেন্ট একরকম বলেছিল কাস্টমার, তো মাঝপথে এসে কাস্টমার রিকোয়ারমেন্ট চেঞ্জ করে ফেলছে, তো রিকোয়ারমেন্ট চেঞ্জ করার ফলে আপনার পুরো সবকিছুকেই আবার চেঞ্জ করতে হচ্ছে, আপনাকে নতুন করে প্ল্যানিং করতে হচ্ছে, নতুন করে ওই সবকিছুকে মানে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করে দেন আপনাকে প্ল্যানিং করে আবার কোড করতে হচ্ছে, আপনি হাফ অফ দ্য কোড বা 70% কোড অলরেডি করে ফেলেছিলেন, ওইখান থেকে হয়তো 30% কাজে লাগছে, বাকি 40% ওয়েস্টেজ হয়ে যাচ্ছে আপনার, তো সেরকম আসলে চেঞ্জ ইন রিকোয়ারমেন্ট আসলে সেটাও এক ধরনের রিস্ক। তারপরে বলছে চেঞ্জ ইন টেকনোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট, এখন টেকনোলজিতে দেখা গেল যে আমরা বলছিলাম যে উইন্ডোজের জন্য করব, পরে বলা হলো না আমি এটা লিনাক্স প্ল্যাটফর্মে কাজ করব, আমি উইন্ডোজে চাচ্ছি না, তো ওইটার জন্য কিন্তু কোডিং চেঞ্জ হয়ে যায়। এন্ড মার্কেট কম্পিটিশন, মার্কেটের আপনি প্রজেক্টটা করছেন, প্রজেক্টটা যদি দীর্ঘমেয়াদী হয়, মার্কেটে যদি কম্পিটিটর চলে আসে, ওই টাইপের প্রোডাক্ট অলরেডি অন্য কেউ লঞ্চ করে ফেলে, তখন আপনার জন্য এটা কম্পিটিশনটা বেড়ে যায়, আপনাকে তখন আরো কিছু এক্সট্রা ফ্যাসিলিটি দিয়ে আরো ইউজার ইন্টারফেসকে অ্যাট্রাকটিভ করে দেন আপনাকে প্রোডাক্ট লঞ্চ করতে হয়, তো সেই সব বিষয়গুলি রিস্কের মধ্যে চলে আসে। তারপর 7 নম্বর আছে প্রজেক্ট কমিউনিকেশন ম্যানেজমেন্ট, এখানে হচ্ছে কমিউনিকেশন ইজ অ্যান এসেনশিয়াল ফ্যাক্টর in the success of the project. It is a bridge between the client, organization, team members as well as the other stakeholders of the project such as hardware suppliers. এই সবার সাথে কমিউনিকেশনটাকে ঠিক রাখতে হয় প্রজেক্ট ম্যানেজারের, মানে প্রজেক্ট ম্যানেজারকে যেভাবে আপনাকে ক্লায়েন্টের থেকে বুঝে নিতে হচ্ছে, সবার মধ্যে একটা ব্রিজ তৈরি করছে, সো ব্রিজ বিটুইন দ্য ক্লায়েন্ট, অর্গানাইজেশন, টিম মেম্বার্স, মানে আমার টিমে যারা কাজ করছে অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার, আপনার টিমে যারা কাজ করছে, এবং as well as the stakeholders of the project, এবং যেমন মনে করেন স্টেক হোল্ডার হতে পারে কারা, আমি হার্ডওয়্যার নিয়ে কাজ করব, ওই হার্ডওয়্যার সাপ্লায়ার বললো যে না আমি এই প্রোডাক্টটা দিতে পারবো না, একটা হার্ডওয়্যার নিয়ে আপনারা কাজ করছেন, সেই হার্ডওয়্যারটার আপনাকে ধরেন 100 কপি দেওয়ার পরে বলছে যে না আমার এই হার্ডওয়্যার আর নাই, তো তখন আমাদের তো ওইটাকে তাকে আন্ডারস্ট্যান্ড করে বোঝাতে হবে যে আমার একটা প্রজেক্ট রানিং, আমার কোটি টাকা লস হয়ে যাবে, আরো কিছু প্রোডাকশন করেন আপনার ওই সেম হার্ডওয়্যার, তো এই সবাইকে একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আনতে হয়। ফ্রম দ্য প্ল্যানিং টু দ্য ক্লোজার, মানে একদম প্রথম ফেজ হচ্ছে প্ল্যান করা থেকে ক্লোজার পর্যন্ত কমিউনিকেশন প্লেজ এ ভাইটাল রোল। In all the phases, communication must be clear and understood. Miscommunication can create a big blunder in the project. And last one, project configuration management. Configuration management is about to control the changes in software like requirement, design, development of the product. The primary goal to increase the productivity. Fewer errors এখানে দেওয়া আছে, দেখেন some reasons show the need of configuration management. Several people work on a software that are continually update, help to build coordination among supplier, changes in requirement, budget scheduling, and software should run on multiple systems. মানে আমাদের যে চ্যালেঞ্জেস গুলি উপরে ছিল সবকিছুকেই ইনক্লুড করে আর কি এখানে রিজনস গুলি দিয়েছে। টাস্ক পারফর্ম ইন দ্য কনফিগারেশন ম্যানেজমেন্ট, আইডেন্টিফিকেশন বেসলাইন আছে দরকার নাই, জাস্ট এখানে দুইটার মধ্যে দেখেন যে পিপল ইনভলভ ইন দ্য কনফিগারেশন ম্যানেজমেন্ট, কনফিগারেশন ম্যানেজমেন্টে কারা কারা থাকছে, প্রজেক্ট ম্যানেজার থাকে, কনফিগারেশন ম্যানেজার থাকে, ডেভেলপাররা থাকে এবং ইউজাররাও থাকে, সবাই মিলে সবাইকে কমিউনিকেট করে এই হচ্ছে কমিউনিকেশনটা আসে। এবং কনফিগারেশন ম্যানেজমেন্টের মধ্যে আমরা যেটা দেখছিলাম এই যে several people work for the software continually updated, help to build the coordination among the supplier, change in requirement, budget, schedule need to accommodate, and software should run in multiple system. এই চারটা বিষয়ের মধ্যে আসছে, ঠিক আছে শেষ। হ্যাঁ, আর হচ্ছে লাস্ট টুলস এর কথা বলছিলাম, টুলসটার মধ্যে দেখেন যে এখানে some tools for standard
গ্যান্ট চার্টে যেরকম আপনার এক্সেলে গ্যান্ট চার্ট দেখেন, গ্যান্ট চার্ট আছে, পার্ট চার্ট, এরকম পার্ট চার্টটা আসলে প্রত্যেকটা চার্টের উপরে একটু লেখা আছে। গ্যান্ট চার্টটা তো বুঝছেন উপরে ছবি দেখে। পার্ট চার্টে দেখেন যে টাস্কটাকে, দুইটা টাস্ককে একসাথে শুরু করছি। এবার টাস্ক 1 এর পরে আমি টাস্ক 3 তে চলে যাচ্ছি, টাস্ক 2 নিচে প্যারালালি আমার শেষ হোক বা না হোক আমি এইটার সাথে পরের অংশ যেটা আছে সেখানে যাচ্ছি। সেম ভাবে আবার এইখানে এসেও ডিভাইড হতে পারে, মানে এটা যে শুরু থেকেই দুইবার ডিভাইড হয়ে দুইটা প্যারালালি চলছে এরকম না। পরবর্তীতে এসে টাস্ক 4 করার পরে আমি আইদার টাস্ক 6 এও যেতে পারি অথবা টাস্ক 5 এও যেতে পারি। তো টাস্ক 5 এবং টাস্ক 6 আবার প্যারালালি চলছে। প্যারালালি চলতে এইটা আবার মনে করেন যে এটা ডামি অ্যাক্টিভিটিতে চলে গেছে এবং সেখান থেকে আমরা টাস্ক 6 এর পরে টাস্ক 8 করে টাস্ক 10 এ চলে যাচ্ছি। তো টাস্কগুলিকে যে সবটাকে যে একসাথে শেষ করতে হয় তাই না, আপনারা যে মডেলগুলি সম্পর্কে একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন যে সব সময় যে একটা টাস্ক শেষ করে আরেকটা করতে হয় সেটা ছিল ওয়াটারফল মডেলে। বাট অন্যান্য মডেলে আপনার ইটারেটিভ মডেলে কি আছে, আমরা বা স্পাইরাল মডেলে, ইটারেটিভ মডেলে এগুলিতে আপনারা দেখতে পাবেন যে টাস্কে শেষ না করে আবার আগে করা যায় এবং কন্টিনিউয়াসলি কয়েকটা টাস্কে একসাথে করা যায় আর কি। মনে করেন যে আপনি রিকোয়ারমেন্ট গ্যাদার করেছেন, রিকোয়ারমেন্ট গ্যাদার করার পরে প্ল্যানিং করেছেন, প্ল্যানিং থেকে আপনি যখন কোডিং এ যাচ্ছেন, কোডিং এর একটা পার্ট হয়ে গেছে সেইটুকুই আপনি টেস্টিং এ করছেন, কোডিং এর বাকি পার্ট চলছে। তো করার পরে আপনি যতটুকু হয়েছে ওইটুকু দিয়েই একটা বিল্ড, আপনি সফটওয়্যার একটা বিল্ড আপনি রিলিজ করতে পারেন, ডেমো ভার্সন বা বেটা ভার্সন রিলিজ করা যেতে পারে, যে যেটার মধ্যে বাকি ফিচারস গুলি আরো আসবে। এই বেটা ভার্সনটা টেস্ট ভার্সন হিসেবে দেওয়া হচ্ছে, যে এখান থেকে কাস্টমাররা টেস্ট করুক। এমনি টেস্টাররা তো টেস্ট করেই দেয়, বাট কাস্টমারদের এন্ড থেকে মানে হচ্ছে বিভিন্ন রকম হার্ডওয়্যার থেকে, বিভিন্ন রকম কানেকশন স্পিড থেকে এবং বিভিন্ন রকম ইউজারের থেকে বিভিন্ন রকম এক্সপেরিমেন্টাল ইনপুট দিয়ে ওইটাকে যখন সফটওয়্যারটাকে চালানো হয় তখন অনেক সময় যদি কোনো ফল্ট আসে, এরর আসে, সেইগুলিকেও তখন কারেকশন করার একটা সুযোগ থেকে যায়। এছাড়া এখানে যেটা আছে, এখানে 3-4টা চার্টের কথা বলা আছে। লজিক নেটওয়ার্কের মধ্যে যে প্রজেক্ট ব্রেকডাউন স্ট্রাকচার আর এই যে ডাব্লিউ ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার, এইটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট কম্পারেটিভলি। এটার মধ্যে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারটা হচ্ছে দেখেন যে দ্য ইম্পর্টেন্স অফ দ্য প্রজেক্ট ডেলিভার্ড ফ্রম দ্য, মানে সহজ কথায় বলি যে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার হচ্ছে ওয়ার্কটাকে আপনি ভেঙে ভেঙে সেইটাকে নিয়ে ওই স্ট্রাকচারটাকে নিয়ে কাজ করবেন। দুইটা অ্যাপ্রোচে কাজ করা যায়, টপ ডাউন অ্যাপ্রোচ আর কিছু বটম আপ অ্যাপ্রোচ। তো টপ ডাউন অ্যাপ্রোচে কি, টপ ডাউন অ্যাপ্রোচটা হচ্ছে আপনি কাজটাকে শুরুতেই আগে মাল্টিপল পার্টে ডিভাইড করে মানে পার্টগুলিকে আলাদা আলাদা ভাবে বুঝিয়ে দিলাম। আর বটম আপ অ্যাপ্রোচে কি, আপনি আগে ছোট ছোট অংশগুলিকে নিয়ে চিন্তা করছেন যে এই ছোট ছোট অংশগুলিকে নিয়ে কাজ করি, পরে ওইগুলিকে ইন্টিগ্রেট করে একসাথে করব। একটা হচ্ছে টপ থেকে পুরো কাজটা আমার মাথায় আছে, ওইটাকে ভেঙে টুকরা টুকরা করে সেইগুলিকে আমি আলাদা আলাদা টিম অথবা আলাদা আলাদা সফটওয়্যার ডেভেলপারকে বুঝিয়ে দিচ্ছি। আর বটম আপ অ্যাপ্রোচে বলছে, এই যে এখানে লেখাও আছে যে বটম আপ অ্যাপ্রোচ ইজ মোর অ্যালাইড বাই ব্রেনস্টর্মিং এক্সারসাইজ while team members are asked, টিম মেম্বারদেরকে আস্ক করা হয় টু মেক এ লিস্ট অফ লো লেভেল টাস্ক, মানে নিচের দিকের অংশের টাস্কগুলিকে, ছোট ছোট টাস্কগুলিকে which is required to complete the project, যেই ছোট ছোট টাস্কগুলিকে ইন্টিগ্রেট করে আমরা পরবর্তীতে প্রজেক্টটাকে কমপ্লিট করব। আগেই চিন্তা করব, আগেই ছোট ছোট কাজগুলি করে নেওয়া হয়। আর টপ ডাউনে হলো প্রজেক্টটাকে ভেঙে তারপরে ওইটাকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হচ্ছে কাজের জন্য। রিসোর্সের হিস্টোগ্রাম এইগুলি আছে আপনাদের, যেটা শেষ ক্লাসের আমি আজকে প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস যদি একটা টুলসের দেখাতে চাচ্ছিলাম। অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিব না লিখবে? দিয়ে দেন স্যার। ওকে ওকে ঠিক আছে। নেটওয়ার্ক পুরো যাচ্ছে স্যার। হ্যাঁ আর নেটওয়ার্ক যাচ্ছে না, আমার তো স্টুডেন্ট কানেক্ট আছে, এটা স্টুডেন্টের কানেক্ট আছে। জানো কি স্যার, আমি কোন যে স্কলারশিপ স্যার ওএস স্যার এই মাইনাস দিছে। হ্যাঁ ওএস লেভেল মধ্যে মাইনাস দিছে। এ তো আছে, এ তো মাইনাস তো ওইটুকু না দেখলেও হবে। স্যার ক্লাস কম। তুমি তো গত সেমিস্টার ফাঁকি দিয়েছো, স্যার প্রথম দিকে ফাঁকি দিয়েছে, স্যার পরে দিকে স্যার পরের দিক দিয়ে আসছিল, ওই জন্য তো এই মাইনাস হয়েছে, নাহলে তো দিতে চলে যেত। আচ্ছা ওইগুলি নিয়ে ওই ল্যাবে তো তোমাদের 1.5 ক্রেডিট মনে হয় ল্যাবে। ল্যাবে সমস্যা নেই, থিওরি তো ভালো পাইছো না? ভালো পাইছে আর বিজনেস না ভালো। হ্যাঁ বিজনেস মিডিয়া ভালো। বিএসসি
তো তুমি কিন্তু ভালো লিখো নি। তুমি তোমার খাতা যদি দেখো আমি স্টপ করে দাও